আসসালামু আলাইকুম। তোমাদের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ভর্তি পরীক্ষা। বাংলাদেশের বায়োলজিক্যাল ফ্যাকাল্টি হিসেবে বাংলাদেশের সবচেয়ে বড় বায়োলজিক্যাল ফ্যাকাল্টি হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট। আর এই ডি ইউনিটের ভর্তি পরীক্ষা তোমরা যারা মেডিকেল স্টুডেন্ট ছিল অথবা মেডিকেল স্টুডেন্ট ছিল না বা জাহাঙ্গীরনগর যাদের প্রথম স্বপ্ন তাদের জন্য একটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় হলো বাংলা। কারণ আমরা সচরাচর যেসব জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দিই কখনোই কোনো জায়গায় বাংলা আসে না। ঠিক আছে, ইংরেজি মোটামুটি আসলেও বাংলা আসে না। তো এই জন্য বাংলা নিয়ে একটা ভয় বা ভীতি কাজ করে যে কিভাবে বাংলাটা পড়বো, ভাইয়া বাংলাটা আসলে কি আমরা পারবো কিনা। তো এটার ভয় বা ভীতি দূর করার জন্য আমি আছি তোমাদের সাথে, তানভীর ভাইয়া। কিভাবে সহজ ওয়েতে বাংলাকে সহজ করা যায় সেটা তোমাদের আমি দেখাবো। এই দায়িত্ব তোমার টোটালি আমাদের। আমরা ব্রাদার্স সাজেশন একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে আমি বলি, বুক ফেলায় বলতে পারি যে ব্রাদার্স সাজেশনটা যাবি ডি ইউনিটের জন্য ডেডিকেটেডলি একটা কোর্স সবসময় চালায় এবং ব্রাদার্স সাজেশনের উৎপত্তি এই কোর্স দিয়ে হয়েছে। ঠিক আছে, আমি একটা কথা সবসময় বলি, তানভীর ভাইরা এমন ভাবে পড়ায় যে এটা একদম মাথার মধ্যে কি করবে, রেজোনেন্স ক্রিয়েট করবে ইনশাল্লাহ। ঠিক একইভাবে বাংলা, ইংরেজি, আইকিউ, বায়োলজি, কেমিস্ট্রি, কেন এই 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 আর কি বলে এই ফ্যাকাল্টির কথা আমরা তোমাদের বলি, কারণ এই ফ্যাকাল্টিটা বলার একমাত্র কারণ হলো মেডিকেলের পর তোমার সবচেয়ে সহজ হয়েতে, কারণ বায়োলজিতে 44, কেমিস্ট্রিতে 24, আর পাশাপাশি বাংলা, ইংরেজি, আইকিউতে 4 করে, এটাও আমরা সহজ করে দিই। তো পুরো দায়িত্বই আমাদের উপর। আমরা তোমাকে জাস্ট খালি তোমাকে সুন্দর করে সাজাই দিব। আমি বলি বরের ডালা সাজাই দেয় না, যেমন কি বলে বইয়ের জন্য ডালা সাজাই দেয়, তোমার এরকম ডালার মতো সাজাই দিব, তুমি খালি জাস্ট যাবা পরীক্ষা দিবা। এই বাংলার ভয়ভাবিতি কিভাবে দূর করতে হয় সেটা তুমি আমাদের একদম সিরিজ ভিডিও আছে, আমরা প্রত্যেকটা টপিক তোমাকে সহজ করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবো। চলো, এরকম একটা টপিক আজকে ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হলো কর্মধারয় সমাস। সমাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে সমাসটা, একটা সমাস পড়তে চাইলে আমি বলবো পরীক্ষার জন্য তুমি সবসময় কর্মধারয় সমাসটা সবার আগে অবশ্যই পড়বা। এই কর্মধারয় সমাস পড়ানোর আগে তোমাকে যেটা বলতেছিলাম যে আমরা তোমাদেরকে যত যা আছে সব ভাইয়া এই ম্যারাথন ব্যাচে আমরা ক্লিয়ার করবো। যাবি প্রথম মাহমুদ ভাইয়া, 20তম তাহমিদ ভাইয়া, দুইজন আছি আমরা, আপন 3 ভাই আছি। আমার 2 ভাই, আমি যদি আমার 2 ভাইকে টপ করাইতে পারি তোমাকেও ইনশাল্লাহ টপ করাইতে পারবো। আমাদের এখানে কি আছে, 7টা ম্যারাথন আছে, 10টা মডেল টেস্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টেলিগ্রাম পোল আছে। একটা আলাদিনের একটা চেরাগ আছে, এই চেরাগটা কি ভাই, পরীক্ষা যেদিন দিবা ওই দিন বুঝবা যে বিএস স্পেশাল সাজেশন বুকটা কি ছিল। ঠিক আছে, আর আমাদের এখানে লাস্ট ইয়ারও যদি বলি, নিজে তোমার মাহমুদ ভাই ফার্স্ট হয়েছে এবং আমরা প্রতি বছরই ইনশাল্লাহ কেউ না কাউকে কি ফার্স্ট বানাচ্ছি। এবং লাস্ট ইয়ারে 3 জন শিফট ভিত্তিক প্রথম আমাদের ছিল এবং 310টা বিপরীতে 150+ চান্স ছিল, যেটা বাংলাদেশে একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে রেজিস্ট্রেশন করে দেখাইছে। এটার কোর্স ফি 799 টাকা। ঠিক আছে, বলতে পারো অনেক বেশি। আমি বললাম পরীক্ষা তোমরা তো অনেক জায়গায় অনেক কিছু ভর্তি হয়েছো, 20,000 30,000 দিয়ে ভর্তি হয়েছো, এই টাকা দিয়ে ভর্তি হয়েও ইনশাল্লাহ পরীক্ষা যেদিন দিবা মনটা ইনশাল্লাহ কি হবে, ভরে যাবে। যারা ভর্তি হতে চাও এই নাম্বার অথবা পেজে যোগাযোগ করবা। তাহলে এই যে কর্মধারয় সমাস, কর্মধারয় সমাসের মধ্যে কি আছে ভাইয়া, মূলত যদি বলি যে কয়েক ধরনের কর্মধারয় সমাস আছে, উপমান, উপমিত, রূপক। উপমান, উপমিত, রূপক, এই 3টা বেশি আসে। তো এটা কিভাবে মনে রাখবো ভাইয়া, বারবার মনে হয় না যে আসলে এগুলো কি মনে রাখা যায়। হ্যাঁ ভাইয়া, তানভীর ভাই আজকে শিখাবে যে কিভাবে মনে রাখা যায়, দেখা কিভাবে পারা যায়। ধরো তুমি আমাকে দেখে বুঝলে আমি তোমার তানভীর ভাইয়া, ঠিক একইভাবে তানভীর ভাই আজকে চিনাবে যে কিভাবে একটা জিনিস দেখলে বুঝতে পারি যে এটা হলো ওই কর্মধারয় সমাস। তাই সবার আগে কি বলবো, উপমান। কি বলবো, উপমান কর্মধারয়, উপমান কর্মধারয়। তারপরে কি বলবো, উপমিত কর্মধারয়। কি বলছি, উপমিত কর্মধারয়। তারপর কি বলবো ভাই, রূপক কর্মধারয়। ঠিক আছে, তারপর কি বলবো, রূপক কর্মধারয়। তারপরে কি বলবো, মধ্য প্রতিলিপি কর্মধারয়। তো 4 ধরনের কর্মধারয় আছে, কিভাবে ভাইয়া মনে রাখা যায়। আচ্ছা, সবার আগে আসলে সবচেয়ে ঝামেলা যে বাদে প্রথম 2টার কি ভাইয়া, উপমান আর উপমিত। তানভীর ভাইয়ের কাছে তুমি আসছো, তানভীর ভাই এই জিনিস সহজ করছে না, তুমি আমার ক্লাস করছো, তোমার এটা সহজ লাগে নাই, এটা হইতেই পারে না, সেটা আমি যে ক্লাসে দাঁড়াই। তাহলে উপমিত যদি বলছি তাহলে মনে রাখবা, তানভীর ভাই বলছি মিত মানে মিথ্যা। কি বলছি, মিত মানে কি বলছি, তাহলে উপমিত, মিত মানে মিথ্যা। মিত মানে কি, মিথ্যা। ভাই বুঝি নেই মিথ্যা মানে কি, মিথ্যা মানে বোঝাবো। তাহলে উপমিত, মিত মানে মিথ্যা। আমার সাথে বলো, উপমিত, মিত মানে মিথ্যা। তাহলে এটার ভাইকে উপমান, উপমান মানে সত্য। তাহলে কি বলছি, উপমিত, মিতটা মিথ্যা, তার মানটা সত্য। আচ্ছা, তাহলে উপমান তুলনাটা সত্য আর উপমিত তুলনাটা মিথ্যা। উপমিত তুলনাটা মিথ্যা। তাহলে আমি বুঝবো কেমনে, বুঝবো দেখো, আসুন দেখাই। ধরো তোমাকে বলা হয়েছে মুখ চন্দ্র, তোমার তো ব্যাস বাক্য দিয়ে দিবে না, ব্যাস বাক্য নাই দিতে পারে অথবা দিয়েও দিতে পারে। তো তোমার এইটা আসবে, এটা দিয়ে কেমনে বুঝবো। তাইলে যে তুলনাটা করছে সেই তুলনাটা কি হবে, তানভীর ভাই বলছে মিথ্যা হবে। এখন তুমি বলো, আমি বললাম তোমার মুখটা দেখতে চন্দ্রের নেই, আসলে তুমি আমাকে বলো বাস্তবে কি এরকম হয়, তোমার মুখ দেখতে চাঁদের মতো হবে? না ভাই, হবে না। তাহলে যে তুলনাটা মিথ্যা হয় সেটাকে বলা হয় উপমিত। তার মানে দেখো, মুখস্থ করার দরকার নাই, তুমি খালি মনে রাখবা, তুমি দেখবা যে মুখটা কি চন্দ্রের মতো, এটা কি বাস্তব না বাস্তব না, এটা কি সত্য না মিথ্যা। হ্যাঁ, এটা মিথ্যা। কেন, আসলে অরিজিনালি মুখটা চন্দ্রের মতো হয় না, বাট আমরা তুলনা করি। তাহলে যেহেতু মিথ্যা তার মানে এটা উপমিত। আবার বাহুলতা মানে তোমার হাতটা কি লতার মতো, বলো, এই যে বলো আমার বাহুটা বা তোমার বাহুটা লতার মতো, তুমি বলো বাস্তবে কি হাত কখনো লতার মতো হয়? না ভাই, হয় না। তাহলে বাস্তবে যেহেতু হয় না তার মানে তুলনাটা মিথ্যা, তার মানে এটা উপমিত। তোমাকে বললাম তোমার পাটা বা তোমার চরণটা দেখতে পদ্মের মতো, বলো বাস্তবে কি এরকম কোনো কারো পা আছে দেখতে পদ্মের মতো? না ভাই, নাই। তার মানে এই তুলনাটা কি মিথ্যা। তোমাকে বললাম পুরুষ সিংহের নাই, ঠিক আছে, পুরুষ সিংহের নাই, তুমি আমাকে বলো পৃথিবীর কোনো পুরুষ
সিংহ, দুইটা কি এক না, কিন্তু আমরা তুলনা করতেছি, তাহলে এই তুলনাগুলো মিথ্যা। এরকম যে কোনো তুলনা যদি মিথ্যা হয় সেটা হলো আমার উপমিত কর্মদ্বয়। আমার মনে হয় তোমার জীবনে কোনোদিন মনে হয় না এইরকম তুমি ব্যাস বাক্য দেখা উপমিত তোমার কখনো ভুল হবে। এখন আসো উপমান, তাহলে উপমান মানে কি ভাইয়া? সত্য বলছি। এখন দাও সত্য। কাজলটা কালো, তুমি বলো পৃথিবীতে এমন কোনো কাজল কি আছে যেটা সাদা আছে? না ভাই, পৃথিবীর সকল কাজল কি হয়? সব সময়ই কালো হয়, তার মানে এটা ভাইয়া সত্য। তারপর আসো তুমি শশ ব্যস্ত, বা শশ মানে খরগোশ, খরগোশ কখনো তুমি দেখবা স্থির থাকে না ভাই, খরগোশ সবসময় ব্যস্ত থাকে, এটা সত্য। এই তুলনাটা সত্য, তার মানে ভাই এটা সত্য। কুসুম কোমল, পৃথিবীর সকল কুসুমই কোমল হয়। তুষার শুভ্র, পৃথিবীর সকল তুষার শুভ্র হয়। অরুণ রাঙা, পৃথিবীর অরুণ সকলা কি হয়? রাঙা হয়। তার মানে এই যে তুলনাগুলো আমি তোমাকে বললাম, এই প্রত্যেকটা তুলনা কি সত্য। তাহলে ভাইয়া প্রত্যেকটা তুলনা যেহেতু সত্য, তার মানে এটা উপমান। আগেরটা প্রত্যেকটা তুলনা যেহেতু মিথ্যা, তার মানে উপমিত। আমি তানভীর ভাই কি বলছে? মিত মানে মিথ্যা, তুলনাটা হবে মিথ্যা। আর এগুলো যে ব্যাস বাক্য আছে একবার রিডিং দিয়ে নিবা, ঠিক আছে? ব্যাস বাক্য নিয়ে আমার কোনো প্যারা নাই, তুমি জাস্ট এগুলো রিডিং দিলেই বুঝতে পারবা। তার মধ্যে যদি একটা চোরাই বুদ্ধি বলি, উপমানের ক্ষেত্রে সবসময় মাঝখানে নাই থাকে, উপমানের ক্ষেত্রে মাঝখানে নাই থাকে। আর উপমিতর ক্ষেত্রে বেশিরভাগই সব সময় না, বেশিরভাগই শেষে নাই থাকে। জাস্ট একটু রিডিং দিবা, তাহলে তুমি পেরে যাবা। তাহলে তুমি আমাকে বলো উপমান উপমিত ক্লিয়ার? আচ্ছা, তারপর রূপক। রূপক কথার মানেই হলো কাল্পনিক। তাহলে এমন একটা জিনিস হবে যেটা কাল্পনিক, মানে কল্পনা করতেছি, এটা আসলে পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, পৃথিবীতে কোনো অস্তিত্ব নাই, যেটা আমার কল্পনার মধ্যে উঠেই ভাই রূপক। কেমনে ভাই? উদাহরণ দেখান। তোমাকে বললাম মন মাঝি, তোমাকে বললাম মন মাঝি। আচ্ছা, এই তানভীর ভাই বলতেছে মন, তুমি কি জানো এই মন বলতে পৃথিবীতে কিছু আছে? ডাক্তাররা কি কখনো বলছে? তোরা তোমার বললাম হৃৎপিণ্ড মানে হার্ট, তোমাকে বললাম লিভার মানে হলো কি বললাম যকৃৎ, মন মানে কোথাও কিছু জিনিস আছে এরকম আছে? মেডিকেল সায়েন্সে আমি যে ডাক্তার, আমি কি জানি যে মন মানে কিছু আছে? ভাইয়া এটা একটা আপেক্ষিক জিনিস, এটা একটা কাল্পনিক জিনিস। তাহলে মন যে বলছি, এই মন কি পৃথিবীতে কিছু আছে? মন বলে কিছু আছে? হ্যাঁ, এটা এক্সিস্টেন্স। আর আমরা ভাবি যে মন মানে এরকম একটা জিনিস, আমরা কল্পনা করে নিছি যে এরকম আমার মন খারাপ হয় ভালো হয়, কিন্তু এটার এক্সিস্টেন্স এক্স্যাক্টলি এই জিনিসটাই মন, যে চোখটাই মন বা হলো হৃৎপিণ্ডটাই মন, যকৃৎটাই মন, এরকম কোনো জায়গা কিন্তু নাই, তারা এটা কাল্পনিক জিনিস। তারপর সে হৃদয়, একই কথা, হৃদয় বোধহয় পৃথিবীতে কোনো জিনিস কি এক্সিস্ট, মানে এটা একটা কল্পনা মাত্র আমাদের, মানে যে জিনিসগুলো কল্পনা সেই জিনিসটাই কি রূপক। তারপর তোমরা বললাম বিষাদ, এই যে বিষাদ, বিষাদ ব্যাপারটা হলো কি? এটা কি একটা কল্পনা? এটা একটা কল্পনা, একটা অস্তিত্ব কি? তুমি কাল্পনিক একটা জিনিস, তুমি একটা রূপক ধারণা করছো যে এরকম যে আমাদের মনটা খারাপ হয়, ওই যে বললাম মন, মনই তো নাই, মানে মনের ব্যাপারটা এক্সিস্টেন্স ওইভাবে আমরা কাল্পনিক হিসেবে ধরে নিছি, বিষাদটা আমরা কাল্পনিক হিসেবে ধরে নিছি। জীবন, এই যে জীবন, তুমি বলো পৃথিবীর কেউ কে কোনোদিন জীবন দেখতে পারছে? এই যে বলো আমি জীবিত, হ্যাঁ ঠিক আছে আমি কথা বলতেছি আমি জীবিত, কিন্তু এই জীবন কি দেখা যাইতেছে? জীবনের কোনো এক্সিস্টেন্স তুমি দেখতেছো? এই জীবন তুমি কোনো জায়গায় খুঁজে পাইতেছো? না ভাইয়া। তাহলে আমরা বলছি বোঝার স্বার্থে আমরা বলতেছি যে এই জিনিসগুলা কাল্পনিক হবে, সেটাই ভাইয়া রূপক। তার মানে তুমি জ্ঞান, এই যে তোমার জ্ঞানের কথা বলছি, জ্ঞানটা কই দেখা যাচ্ছে? আমার মাথায় আমি যে তোমাকে পড়াচ্ছি, আমার জ্ঞানটা কই? হ্যাঁ বলতে পারো ব্রেনের মধ্যে, কিন্তু জ্ঞানের যে অরিজিনাল জায়গাটা, এটা মানে কি? এই জিনিসটা কি? ইনভিজিবল, একটা কাল্পনিক জিনিস। একটা মানুষের জ্ঞান, এই জিনিসটা কাল্পনিক। একটা মানুষের বিষাদ, এটা কাল্পনিক। ঠিক আছে, একটা মানুষের মন, হৃদয়, এগুলো প্রত্যেকটা জিনিস কাল্পনিক। যে জিনিসগুলো কাল্পনিক হয় সেই জিনিসটা রূপক। আর রূপকের মাঝখানে সবসময় কি থাকে? রূপ থাকে। রূপকের মাঝখানে কি থাকে? সবগুলো কি থাকে? রূপ থাকে। ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসো মধ্যপদলবী। এটা সবচেয়ে সহজ, কেন? নামে আছে মধ্য পদ, তাহলে যে পদটা মাঝখানে থাকে সেটা কি পায়? লোপ পায়। নাম কি? মধ্য পদ লুপী কর্মধারয়। যেমন কি স্মৃতিসৌধ, তাহলে স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতিকে রক্ষার্থের জন্য যে সৌধ করা হয় তার নাম স্মৃতিসৌধ। তাহলে এই রক্ষার্থে কথাটা কি হয়ে গেছে? বিলোপ হয়ে গেছে। সাহিত্য সভা, সাহিত্য বিষয়ক সভা। মৌমাছি, মৌ আশ্রিত মাছি, এই যে প্রত্যেকটার মাঝখানে জায়গাটা কি হয়ে যেতেছে? লোপ পাওয়া যাচ্ছে, তাকে বলা হয় মধ্যপ্রতিলিপি কর্মধারয়। তানভীর ভাই যেভাবে কর্মধারয় পড়াইছে, ইনশাল্লাহ তুমি বুকে হাত রেখে বলো, ইনশাল্লাহ কর্মধারয় সমাজ যদি আসে তুমি কি পারবা না? দেখলেই মনে হবে না যে এটা কর্মধারয়টা? উপমিত মানে মিথ্যা, মান মানে সত্য, রূপক মানে কাল্পনিক, মধ্যপদলিপি মানে এই মধ্যের পদটা লোপ পাওয়া যাবে। জাস্ট 30 সেকেন্ড সময় তোমার কি হয়েছে? মাথার মধ্যে রেজোনেন্স ক্রিয়েট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই ঠিক প্রত্যেকটা জিনিস এইভাবেই তানভীর ভাইরা পড়ায়, সেটা বায়োলজি হোক, বাংলা হোক, ইংরেজি হোক, কেমিস্ট্রি হোক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমি বলছি শুধু চান্স না, কিভাবে ফার্স্ট হয় ইনশাল্লাহ এটা আমরা করে দেখাবো ইনশাল্লাহ। আমরা তোমাকে ওইভাবে তৈরি করব। মেডিকেলে চান্স হয়েছে না তো কি হয়েছে? সামনে আমি ভালো করব, আমার জন্য সবচেয়ে বড় সুযোগ এটা। প্রত্যেককে আবার বলতেছি, অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করবা নিজের বেস্টটা দিয়া, অবশ্যই অবশ্যই বিজয়ের শেষ হাসিটা যেন তুমি হাসো। আমি সব সময় একটা কথা বলি, একদিনে না কিন্তু একদিন ইনশাল্লাহ সব হবে, সেই দিনটা যেন তাড়াতাড়ি হয়। চলো দু একটা প্রশ্ন দেখি। যেমন লাস্ট ইয়ার আসছে, 2021 আসছে, নিচের কোনটা রূপক? রূপক মানে কি তানভীর বলছে? কাল্পনিক। দেখো কাল্পনিক কি? তুষার তো আছে, আমরা দেখছি, সিংহ আছে, চন্দ্র আছে, কিন্তু বিষাদ কে আছে? না ভাই, এটা কাল্পনিক। শেষ। এই রকম ভাবে সব পড়া যায় ভাই, পৃথিবীর প্রত্যেকটা জিনিসই সহজ যদি তুমি সহজভাবে পড়তে পারো। ঠিক আছে। আচ্ছা, অরুণ রাঙা, তোমরা আমাকে বলো অরুণ কি সবসময় রাঙার মতোই হয়?
তাহলে ভাইয়া কি এটা সত্য? এটা কি এই তুলনা কি সত্য? তুমি তাহলে বলো এখানে আনসার কি? তুমি তাহলে অবশ্যই কমেন্ট আনসার জানাবা। তুমি অবশ্যই কি করবা? কমেন্ট আনসার জানাবা। নিচের কোনটা কর্মধারয় সমাসের প্রকারভেদ নয়? নয় হইলেই গুল দিয়ে ফেলবা। কি উপমান আছে, উপমিত আছে, রূপক আছে, কিন্তু প্রমিত নামে কিছু নাই। ঠিক আছে, তার মানে আনসার কি প্রমিত। আনসার কি প্রমিত। ক্লিয়ার? আচ্ছা, তারপর কর্মধারয় সমাসের প্রকারভেদে কোনটা অসামঞ্জস্যপূর্ণ? মানে এরকম যখন প্রশ্ন আসে তখন বুঝবা যে তিনটার উদাহরণ একরকম আরেকটা ভিন্ন। তিনটার উদাহরণ একরকম আরেকটা ভিন্ন। দেখি তাহলে কোন তিনটা একরকম। দেখো সিংহাসন বলছে, সাহিত্য সভা বলছে, স্মৃতিসৌধ বলছে। তাহলে দেখো এই তিনটার মধ্যে কি পাইছে? মাঝখানের লোকটা কি পাইছে? যেমন সিংহ, আমরা বলি সাহিত্য বিষয়ক সভা, স্মৃতি রক্ষার্থে সৌধ, সিংহ আশ্রিত যে আসন, এরকম জিনিসগুলাকে আমরা কি বলতেছি এরকম। মানে এই তিনটাতে মধ্যবোধ লোপ পাইছে। ঠিক আছে, কিন্তু তুষার শুভ্র যেটা আমরা বলছি, তুষার সবসময় কি হয়? শুভ্রই হয়। এই জিনিসটা কিরকম ভাইয়া? এটা একটা সত্য, যেহেতু সত্য তার মানে এটা উপমান। তাহলে এইটা সরি উপমিত লিখে ফেলছি, উপমান। উপমান যেহেতু সত্য, বাকি তিনটা কি ভাই? মধ্যপদরূপী। বাকি তিনটা মধ্যপদরূপী। তাহলে এখানে ভিন্নটাকে অসামঞ্জস্যপূর্ণকে ভাই তুষার শুভ্র, অসামঞ্জস্যপূর্ণকে তুষার শুভ্র। ঠিক আছে, এই তো মোটামুটি। তাহলে বলো এইভাবে যদি আমরা সবকিছু পড়ি তাহলে আমাদের জন্য কি সহজ হবে না? তাহলে ইনশাল্লাহ তোমরা যে এই লাস্ট সময়টা আছে, দয়া করে লাস্ট সময়টা সবাই প্রত্যেকে যারাই আছো আমি বলতেছি, হতাশ না হইয়া আমাদের সাথে যুক্ত হও, বিশ্বাস রাখো ভাইদের প্রতি। ইনশাল্লাহ তোমাকে আমরা ফার্স্ট বানাই ছাড়বো ইনশাল্লাহ। যারা ভর্তি হও নাই দ্রুত ভর্তি হয়ে যাও। ইনশাল্লাহ আমাদের ম্যারাথন শুরু হয়ে যেতেছে, 7টা ম্যারাথন ক্লাসে আমরা পুরো জিনিসটা তোমাকে গুছাই দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা হবেই হবে বিজয়। ওকে, আল্লাহ হাফিজ।